চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম, যেটা প্রত্যেক কম্বাইন্ড পরীক্ষাতেই আসে এবং এটাকেই ধরা হয় যে ম্যাথের প্রথম চ্যাপ্টার হিসাবে। তো নাম্বার সিস্টেম শিখব। তার মধ্যে প্রথম যে সাব টপিক যেটা বলা যায় সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ নাম্বারস। তো ক্লাসিফিকেশান নাম্বারস জানার আগে আমাদের প্রথম জানতে হবে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কত ধরনের পাওয়া যায়। যেমন নাম্বার সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আমরা বলতে পারি ডেসিমেল সিস্টেম। ডেসিমেল সিস্টেম যেটাকে বাংলাতে বলে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি এছাড়া আছে 2 নম্বর বললে বাইনারি সিস্টেম। 3 নম্বর হিসেবে আমরা পাই অক্টা ডেসিমেল সিস্টেম, অক্টা ডেসিমেল। 4 নম্বর বলা যায় হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল। কিন্তু আমরা যে কম্বাইন্ড পরীক্ষা দেব তার মধ্যে সেখানে আমাদের শুধুমাত্র ডেসিমেল বা দশমিক পদ্ধতি পড়লেই হয়ে যাবে। এই বাকি তিনটে যখন আমরা কম্পিউটার পড়ব সেই কম্পিউটারের মধ্যে এই তিনটেকে পড়তে হবে। তা আমরা জানবো কি দশমিক পদ্ধতি সম্পর্কে, যেটা আমাদের কম্বাইন্ড পরীক্ষায় কাজে লাগবে। দশমিক পদ্ধতি কেন বলা হয়? দেখো, দশমিক বলা হয় তার কারণ হচ্ছে ডেসিমেল সিস্টেম বা দশমিক পদ্ধতি। দশমিক বলা হচ্ছে কেননা এইখানে যে নাম্বারগুলো ব্যবহার করা হয় সেগুলি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে যদি আমি গুনি দেখবে এখানে টোটাল 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক নিয়েই যে সিস্টেম, 10টি অঙ্ক বা 10টি ডিজিট, 10টি ডিজিট নিয়ে এই সিস্টেমটা, তাই একে বলছে দশমিক সিস্টেম বা ডেসিমেল সিস্টেম বা দশমিক পদ্ধতি। প্রথমে দশমিক পদ্ধতি কি জানলাম, এবার আসবো আস্তে আস্তে এর ভাগগুলো সম্পর্কে জানো বা কোনো নাম্বার সম্পর্কে জানো। দেখো, একটা নাম্বার আমি লিখছি 4, 5, 6, 7। এই একটা নাম্বার, এটা একটা কত ডিজিট নাম্বার? এটা একটা 4 ডিজিট নাম্বার। 4 ডিজিট নাম্বার, 4 ডিজিট নাম্বার। এই 4 ডিজিট নাম্বার, এই ডিজিট, এগুলোকে বলে এক একটা ডিজিট। এইখানে দেখো একটা কনসেপ্ট যেটা আসছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু বা প্রকৃত মান। প্রকৃত মান, প্রকৃত মান মানে কি জিনিস? এই যে 4, ফেস ভ্যালু অফ 4, ফেস ভ্যালু অফ 4 কী হবে? ফেস ভ্যালু অফ 4 ইজ 4। ফেস ভ্যালু অফ 5, অফ 5, 5। ফেস ভ্যালু অফ 6, 6। এই যে এই সংখ্যাটা 4-এর মতো দেখতে, বা এই সংখ্যাটা 4, তাহলে এর ফেস ভ্যালু 4। সংখ্যাটা 5 বা 5-এর মতো দেখতে, তাই এর সংখ্যাটা 5 বা ফেস ভ্যালু 5। 6কে 6-এর মতো দেখতে বা 6, এটা হচ্ছে 6 সংখ্যা। যে সংখ্যার মান যেটা হয়, ফেস ভ্যালুর মানও বা প্রকৃত মানটাও সেম হয়। যেটা সংখ্যা সেটাই তার ফেস ভ্যালু বা প্রকৃত মান। আর একটা আসছে এই ফেস ভ্যালু বা প্রকৃত মানের পরে আসছে আমরা স্থানীয় মান। স্থানীয় মান বা ইংরাজিতে বলবে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুটা কী জিনিস? এই যে সংখ্যা 2379, 2379। এই যে 9, এ কোথায় বসে আছে? এককের ঘরে বসে আছে। 7 কোথায় বসে আছে? দশকের ঘরে বসে আছে। 3 কোথায়? শতকের ঘরে বসে আছে। 2 হাজারের ঘরে বসে আছে। তা এই যে 2, এর ফেস ভ্যালু তো আমরা পড়লাম 2, কিন্তু প্লেস ভ্যালু এই যে কোন ঘরেও বসে আছে। 9 কোন ঘরেও বসে আছে। 10 কোন ঘরে, দশকের ঘর মানে কোন ঘরে 7টা বসে আছে। তাহলে প্লেস ভ্যালু অফ 9 কী হবে? প্লেস ভ্যালু অফ 9 ইজ 9। প্লেস ভ্যালু অফ 7 কত হবে? দশকের ঘরে বসে আছে মানে 10th প্লেসে বসে আছে, তাহলে 7 × 10 কত হবে? 70। বা 3 কোথায় বসে আছে? শতকের ঘরে বসে আছে, তাহলে 3 × 100 ইজ 300। বা এইভাবে আমরা শর্টে করতে পারি কি, দেখো প্লেস ভ্যালু অফ 2, এই যে 2 কোথায় বসে আছে, তারপরে 2-এর পরে কটা অঙ্ক আছে? 1, 2, 3টে, তাহলে আমরা এখানে 3টে শূন্য দিয়ে দিতে পারি। তাহলে 2-এর প্লেস ভ্যালু 2000। মনে রাখবে কোনো সংখ্যা যদি ইউনিট প্লেসে বসে থাকে তবে তার ইউনিট প্লেসের ভ্যালু, যে ইউনিট প্লেসে যে মানটা হবে সেটাই তার ফেস ভ্যালু হবে। কোনো সংখ্যার কখন, কোনো অঙ্কের কখন বা কোনো ডিজিটের ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কখন সমান হবে? যখন তারা ইউনিটের ঘরে বসে থাকবে, তখন তাদের ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু
সমান হবে। এটা সকলে মনে রাখবে। মনে রাখতে হবে এই যে ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর কিছু নাম আমাদের মনে রাখতে হবে। ফেস ভ্যালুর কিছু বিভিন্ন নাম আছে, যেমন এরই একটা নাম এথনিক ভ্যালু, এথনিক ভ্যালু, বা এরই একটা নাম প্রাইম ভ্যালু, প্রাইম ভ্যালু। মানে কোনো সংখ্যার ফেস ভ্যালু যা হবে, এথনিক ভ্যালু তাই হবে, বা প্রাইম ভ্যালু তাই হবে। এই তিনটে হচ্ছে সিনোনিম টাইপের আর কি, একই মানে তিনটে আলাদা আলাদা শব্দ। দেখো এই যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কনসেপ্টের উপরে আমরা একটা দুটো অঙ্ক দেখে নিই। দেখো বলছে ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন 71624। এইখানে প্লেস ভ্যালু অফ 7 ইন 71624, সেভেনটা কোথায় বসে আছে? 71624, দেখো সেভেনটা বসে আছে এখানে একক, দশক, শতক, হাজার, এখানে হচ্ছে 10,000, বা বাংলাতে বললে আমরা অযুত। আমরা কি বললাম যে যে সংখ্যা তুমি অঙ্কটা লিখছো, অঙ্ক লেখার পর এর পরে যে কটা অঙ্ক আছে বা যে কটা ডিজিট আছে সেই কটা শূন্য বসিয়ে দাও। চারটে অঙ্ক আছে, চারটে শূন্য, তাহলে সেভেনের প্লেস ভ্যালু কত হলো? 7,000। দেখো আর একটা যদি দেখি, find the difference between the place value and face value of 6 in 5167372। দেখো এইখানে সিক্সের দুটো ভ্যালুর মধ্যে পার্থক্য বের করতে হবে, একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা ফেস ভ্যালু। সিক্সের ফেস ভ্যালু কি? যে কোনো সংখ্যার ফেস ভ্যালু সেই সংখ্যায়, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 6, কিন্তু প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু বললে 6 বসলো, 6-এর পরে দেখো কটা ডিজিট, একটা, দুটো, তিনটে, তাহলে সেক্ষেত্রে 6-এর প্লেস ভ্যালু কত? 6,000। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু অফ 6, তাহলে 6-এর ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর পার্থক্য কত হবে? 5994। ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি আমরা ক্লাসিফিকেশান অফ নাম্বার নিয়ে। ক্লাসিফিকেশান অফ নাম্বার, এটা একটা কনসেপ্ট গেল, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। এরপরে আসছি আমরা ক্লাসিফিকেশান অফ নাম্বার নিয়ে। ক্লাসিফিকেশান অফ নাম্বারস, প্রথমে ধরো আমাদের ইউনিভার্সে যে কটা নাম্বার আছে সে কটাকে আমরা একটা গোষ্ঠীতে প্রথমে দিয়ে দিই, সেটা থেকে ভাগ করব। তাহলে প্রথমে যদি এরকম একটা গোষ্ঠী আমরা বানাই যেখানে সব নাম্বারগুলো থাকবে, তাহলে সেটাকে কি বলা যায়? কমপ্লেক্স নাম্বার। মনে রাখবে, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এই গোটা নাম্বার, যে নাম্বারগুলো আছে অস্তিত্ব, তাদের সবাইকেই আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে দিয়ে দিলাম। এবার কমপ্লেক্স নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। প্রথমেই সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হাতের লেখাটা খুব বাজে। তোমরা একটুখানি ওই এটা দেখে বা ওই মুখে শুনে তোমরা একটু লিখে টিকে নিও যদি হাতের লেখা বুঝতে না পারো। হ্যাঁ, তো রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তবে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি। নাম্বার মানে কি? ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা বাংলাতে বললে অবাস্তব বলবো না, বলবো কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যার উদাহরণ বা কাল্পনিক সংখ্যা কাকে বলে? ধরো আই একটা কাল্পনিক সংখ্যা যার ভ্যালু হচ্ছে √-1। আইটাকে আমরা বলি আইওটা। আই স্কোয়ার সমান জেনে রাখবে -1। যারা ম্যাথ অনার্স করে বা হায়ার স্টাডি করে তাদেরকে এই সংখ্যাটা পরিচিত, তাদের কাছে। আমাদের শুধুমাত্র জেনে রাখলে হবে আই কী জিনিস, কাল্পনিক সংখ্যার একটা উদাহরণ, আই সমান √-1, ব্যাস এই পর্যন্ত জানলেই হয়ে যাবে। এরপরে বাকি আসছে রিয়েল নাম্বার জানার আগে আমরা কিছু সংখ্যা আগে ভাগ করে নেব, সেই সংখ্যাগুলো সম্পর্কে আগে জেনে নেব, তারপরে জানবো যে রিয়েল নাম্বার
কোনগুলো দিয়ে তৈরি হচ্ছে বা কী দিয়ে তৈরি হচ্ছে, সেই ভাগগুলো জানার আগেই জেনে নেব। তো প্রথম যে ভাগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা, এই সাধারণ সংখ্যা। দেখো, তো প্রথমে জানবো আমরা এই ন্যাচারাল নাম্বার সম্পর্কে। ন্যাচারাল নাম্বারকে বাংলাতে বলছে স্বাভাবিক সংখ্যা। সর্বপ্রথম আসছি আমরা ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা আমরা সেই সংখ্যাগুলোকেই বলবো যাদেরকে আমরা গণনার কাজে ব্যবহার করা হয়, বা প্রকৃতি থেকে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন 1, 2, 3, 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলো আমরা কি ব্যবহার করছি গণনার কাজে বা কাউন্টিংয়ের জন্য, দ্য নাম্বার ইউজ ফর কাউন্টিং ইজ কল্ড ন্যাচারাল নাম্বার। কাউন্টিং মানে হচ্ছে গণনা, কাউন্টিং। এই যে আমাদেরকে মানে পরীক্ষায় জিজ্ঞাসা করবে না স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আমরা দেব MCQ টাইপের পরীক্ষা, তো আমাদেরকে জানতে হবে ন্যাচারাল নাম্বার কোনগুলো। উদাহরণটা জানাটা জরুরি। উদাহরণটাই মেন। এরপরে যেগুলো আসবো দেখবো আমরা সংজ্ঞাতে যাব না, আমরা যাব শুধু উদাহরণে, কোন সংখ্যা কি কোন শ্রেণী বিভাগের মধ্যে কোন সংখ্যাটা পড়ছে, বা স্বাভাবিক সংখ্যা মানে কি জিনিস, অখণ্ড সংখ্যা মানে কি জিনিস, রিয়েল নাম্বার কি জিনিস, বা তোমার কাল্পনিক সংখ্যা কি জিনিস। তো এই ন্যাচারাল নাম্বার তুমি শুধু জানবে এখানে, মানে আমরা জানবো এখানে শুধুমাত্র এক্সাম্পল সম্পর্কে এই জ্ঞানটা থাকতে হবে। 2 নম্বরে আসছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো মনে রাখবে? ন্যাচারাল নাম্বার যেটা আমরা বলছি 1, 2, 3, 4, এইখান থেকে শুরু করে অসীম পর্যন্ত অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যা শ্রেণীতে, এই স্বাভাবিক সংখ্যা শ্রেণীতেই যদি আমি শূন্যটাকে অ্যাড করে দিই, তাহলে এই যে শ্রেণীটা আমরা পেলাম, এটা হচ্ছে প্রথমে এটা যেটা পেলাম সেটা স্বাভাবিক সংখ্যার শ্রেণী, আর যখনই শূন্যটাকে অ্যাড করে দিলাম তাহলে হয়ে গেল এটা অখণ্ড সংখ্যার শ্রেণী। এরপরে আসছি 3 নম্বরে ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যা প্রথমে আসছি 1, 2, 3, 4, এইভাবে ইনফিনিটি পর্যন্ত, বা +1, +2, +3, +4, এইভাবে আমরা যে সংখ্যাগুলো পাই সেটাকে বলছি ন্যাচারাল নাম্বার। তার সঙ্গে আমি 0কে অ্যাড করলাম, হয়ে গেল হোল নাম্বার। আর এইখানে যদি আমি মাইনাসগুলোকে অ্যাড করতে থাকি, -1, -2, -3, -4, -5, এইভাবে অসীম পর্যন্ত মাইনাস, তাহলে এই যে কমপ্লিট শ্রেণীটা যেটা হলো একদম এখান থেকে এই পর্যন্ত, এটাকেই বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো, তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে আমরা মানে ওর যদি ডিভিশনটা করি তাহলে কিভাবে করা যায়। ইন্টিজার্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা বিভিন্ন মানে অ্যাকচুয়ালি ভাগ বলা যায় না, আবার কোনো ক্ষেত্রে ভাগ বলাও যায়। এটা যে যার চয়েস অনুযায়ী আমরা আমাদের পরবর্তী ক্ষেত্রে অঙ্ক করার সুবিধার্থে আমরা এই ভাগটাকে ধরবো। দেখো, ইন্টিজার্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেগেটিভ আর একটাকে বলা যায় নন নেগেটিভ। নেগেটিভ কোনটাকে বলছে? যেগুলো -1, -2, -3, এইভাবে দেখা যাচ্ছে -ইনফিনিটি। নন নেগেটিভকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে 0 আর একটা 1, 2, 3, 4, এইভাবে। এটাকে আমরা আবার কি বলতে পারি? ন্যাচারাল নাম্বার। দুটোকে একসাথে বলতে পারি হোল নাম্বার। আর এই টোটালটা যেটা নেগেটিভ নন নেগেটিভ মিলিয়ে হচ্ছে আমার ইন্টিজার্স। এরপরে আসছি ইন্টিজার্সের পরে আমরা কিছু আসছি র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে? মনে রাখবে যে সংখ্যাগুলোকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি, যেখানে এইটা খুব ইম্পর্টেন্ট, যেখানে Q ≠ 0। আচ্ছা, Q যদি 0 হয় তাহলে কী হয়? মনে রাখবে কোনো সংখ্যার নিচে যদি 0 থাকে তাহলে তার মানটা এখনও পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। এর মানটাকে আমরা কি বলে রাখি বর্তমানে? অসংজ্ঞাত।
ভুল হচ্ছে, অসংজ্ঞাত, অসংজ্ঞাত বা অসংজ্ঞাত মানে এখনো জানা যায়নি, যেদিন জানা যাবে সেদিন থেকে শিখব। দেখো, র্যাশনাল বা মূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় কি 1/2, 4×1=4, বা ধরো এত সময় আমরা যেগুলো শিখলাম, এই যে স্বাভাবিক সংখ্যা বা তোমার অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এইগুলোকে কি মূলদ বলা যায়? একটা প্রশ্ন আসতে পারে, এগুলো কি মূলদ সংখ্যা? দেখো, স্বাভাবিক সংখ্যার উদাহরণ যদি দেখি তাহলে 1, 2, 3 এইভাবে চলছে। তাহলে 1, 2, 3 এরা কি মূলদ সংখ্যা বা অখণ্ড সংখ্যা? এইখানে স্বাভাবিক সংখ্যার সাথেই যদি 0কে দিই তাহলে অখণ্ড সংখ্যা। তাহলে 0 কি একটা মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা? যখন এই দুটোর সঙ্গেই যদি মাইনাসগুলোকে অ্যাড করি তখন পূর্ণ সংখ্যার শ্রেণী হচ্ছে। তাহলে -1, -2, 3 কি মূলদ সংখ্যা? প্রশ্ন আসতেই পারে। তাহলে ওদেরকে কি মূলদ সংখ্যা বলা যায়? মনে রাখবে, হ্যাঁ, এদের তিনটেকেই মূলদ সংখ্যা বলা যায়। কিভাবে? ধরো কোনো সংখ্যা 2, এই 2-এর নিচে কিছু নেই মানে আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি কি কিছু নেই মানে 1 বসানো যায়। তাহলে এখানে পেলাম পি কিউ, পেলাম। তাহলে পি বাই কিউ আকারে যে সংখ্যা প্রকাশ করতে পারবো সেটাকেই আমরা বলে দেবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এখানে আর একটা জিনিস শিখে নিই, তারপরে আমি কিছু ডিভিশন করব। দেখো, অমূলদ সংখ্যা, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। অমূলদ কোনগুলো বা ইরেশনাল কোনগুলো বা অমূলদ? মনে রাখবে, যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদের বলা হবে অমূলদ সংখ্যা। এবার পি বাই কিউ আকারে কোনগুলো প্রকাশ করতে পারি না বা কোন নাম্বারগুলোকে আমরা দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে ভাগ করতে পারি না, অনুপাতে দেখাতে পারি না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। সেগুলো কোনগুলো? যেমন মনে রাখো, আচ্ছা, প্রথমে আমি এই উদাহরণটা দেওয়ার আগে আমি একটা ডিভিশন করে নিই। দেখো, আমরা যদি ভগ্নাংশের ডিভিশন করি, ভগ্নাংশের ভাগ করি বা ফ্র্যাকশনের যদি ভাগ করি, ফ্র্যাকশনের যদি ভাগ করি কী পাবো? ভগ্নাংশের ভাগ করলে ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত আর একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? মনে রাখবে, ভগ্নাংশের ক্ষেত্রে এই যে 1/2 বা 2/3 বা পি বাই কিউ, এইখানে এই যে উপরে যেটা থাকে সেটাকে বলে লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলে হর। লব বাই হর, উপরেরটাকে বলছে লব, নিচেরটাকে বলছে হর। প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটাতে যার লব হরের থেকে ছোট, তখন সেটাকে বলছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কারে বলছে? যার লব হরের থেকে বড় তারে বলছে অপ্রকৃত। আর মিশ্র কোনগুলো? মিশ্রতে মনে রাখবে, মিশ্র 3×3=4, এই যে পূর্ণ সংখ্যা একটা অ্যাড হয়ে থাকবে, এই যে এই ফরম্যাটটাকে বলছে মিশ্র ভগ্নাংশ। মনে রাখবে, যে কোনো প্রকারের ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত মিশ্র যাই হোক না কেন, এভরি ফ্র্যাকশন ইজ এ র্যাশনাল নাম্বার। প্রত্যেক ভগ্নাংশই একটা মূলদ সংখ্যা, প্রত্যেক ভগ্নাংশই মূলদ সংখ্যা। একটা হল। আর একটা ভাগ আমরা দেখে নিই, একটা হচ্ছে দশমিক সংখ্যার ভাগ। এটা দেখলাম আমরা ভগ্নাংশের ভাগ, এরপরে আসছে আমরা দশমিক সংখ্যার ভাগ। দশমিক সংখ্যা, এটা কিন্তু গুলিয়ে ফেলো না কেউ। দশমিক, ওইটা ছিল দশমিক পদ্ধতি, ওটা হচ্ছে ডেসিমেল সিস্টেম। এটা হচ্ছে দশমিক সংখ্যা বা ইংরেজিতে বলবে ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার কয় প্রকার বা দশমিক সংখ্যা কয় প্রকার? দশমিক সংখ্যা মনে রাখবে, দশমিক সংখ্যা 2 প্রকার, প্রধানত 2 প্রকার প্রধান। একটা হচ্ছে সসীম আর একটা অসীম। সসীমকে আমরা বলতে পারি ইংরেজিতে টার্মিনেটিং ডেসিমেল নাম্বার, আর অসীমকে আমরা বলতে পারি নন টার্মিনেটিং
ডেসিমাল নাম্বার, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 0.5, 0.12, 0.37, এইগুলোকে, এই যে দেখো দশমিকের পরে একটা সংখ্যা শুরু হয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে, এটাকে কন্টিনিউ করছি না, এই যে শেষ হয়ে যাচ্ছে তাই এর নাম সসীম, যার একটা সীমা আছে। নন টার্মিনেটিং ডেসিমেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেকারিং নন টার্মিনেটিং ডেসিমেল, আর একটা হচ্ছে নন রেকারিং নন টার্মিনেটিং ডেসিমেল। বাংলায় বলবে একটা হচ্ছে আবৃত অসীম দশমিক সংখ্যা, আর একটা অনাবৃত অসীম দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা বা রেকারিং নন টার্মিনেটিং ডেসিমেল নাম্বার কোনগুলো? মনে রাখবে, এই যে দেখো আমি একটা সংখ্যা লিখছি 0, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, এইভাবে যদি আমি লিখতে থাকি তাহলে এই 1, 2, 1, 2, এই 1, 2টা বারবার আসছে। এই বারবার না লিখে এইটা আমরা একটা প্রসেসে লিখতে পারি, সেটা হচ্ছে 0.12, এইখানে একটা পৌনকৌণিক, এটা বলে পৌনকৌণিক, বা এরই একটা ফরম্যাট হচ্ছে, এটাকেই আমরা অন্য আরেকভাবে লিখতে পারি 0.12, এর মাথায় বার। এই বারওয়ালা সংখ্যা বা এই পৌনকৌণিক সংখ্যা এটাকেই বলে আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারি। এটা আমরা হয়তো নেক্সট ভিডিওতে আমরা শিখব। এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারি। আমরা কি বলেছি, যে সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করতে পারি সেটা একটা কি সংখ্যা? সেটা একটা মূলদ সংখ্যা। তাহলে আবৃত দশমিক সংখ্যা এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। এবার আসছে অনাবৃত কোনগুলো? কিছু সংখ্যা, যেমন ধরো আমি যদি উদাহরণস্বরূপ দেখি, এই যে 5, 6, 6, 5, 7, 9, 4, 3, 2, 1, 4, 9, 6, এইভাবে চলছে। দেখো এটা যেমন একটা প্যাটার্ন ফলো করছিল, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, এইখানে কোনো প্যাটার্নে আসছে না, তাহলে মনে রাখবে, এই যে কোনো প্যাটার্নে আসছে না, এই কোনো প্যাটার্নে আসছে না বলে এটাকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারছি না, বা কোনো দুটো স্বাভাবিক বা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা দেখাতে পারছি না। যেহেতু অনুপাতে দেখাতে পারছি না, তাই পি/কিউ আকারে প্রকাশ করতে না পারলে কী বলবে? সেটাকে অমূলত সংখ্যা। মনে রাখবে, এই অনাবৃত অসীম দশমিক সংখ্যা এ একটা কী সংখ্যা? এ একটা অমূলত সংখ্যা। এই অনাবৃত অসীম দশমিক সংখ্যার বিস্তারের মতোই একটা বিস্তার হয়, যেটা হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাগুলো আমরা বাইরে বের করতে পারি, যেমন √3 বা √5, এদের যদি বিস্তার করি তবে এদেরও আসবে কেমন? একটা অনাবৃত অসীম দশমিক সংখ্যার মতো বিস্তার হবে। তাহলে এই রুটের ভিতরে যে সংখ্যাগুলো বাইরে বেরোতে পারে না তাদেরও আমরা বলবো অমূলত সংখ্যা। এবার চলে আসি, তাহলে আবৃতকে কি বললাম? আবৃতকে বললাম এ একটা মূলদ সংখ্যা। অনাবৃতকে কি বললাম? অনাবৃতকে বললাম এ একটা অমূলদ সংখ্যা। এরপরে সসীম বা টার্মিনেটিং ডেসিমেল, এগুলো কী হবে? দেখো 0.5, এটাকে যদি আমি পয়েন্টটা তুলে দিই, কে আসছে? 5/10, বা এখানে যদি পয়েন্ট তুলে দিই 12/100, তাহলে দেখো দুটো রাশির অনুপাত বা পি/কিউ আকারে প্রকাশ করতে পারছি, এটা পি এটা কিউ, তাহলে পি/কিউ আকারে প্রকাশ করতে পারছি, মানে সসীম দশমিক সংখ্যা এক ধরনের কী সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা হলো। ফ্র্যাকশন মাত্রই আমি বললাম মূলদ সংখ্যা। এবার চলে আসি তাহলে মূলদ, আর মানে মূলদের মধ্যে তাহলে কী কী পেলাম? স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, এরপরে ভগ্নাংশ পেলাম, দশমিকের পেলাম, দশমিকে দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে আবৃত। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যার মধ্যে আসছে তোমার রুটের ভিতরে যে সংখ্যাগুলো বাইরে বেরোতে পারছে না, এরপরে দশমিক সংখ্যার মধ্যে থেকে আসছে নন টার্মিনেটিং ডেসিমেল নাম্বার, বা তোমার হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। এরপরে আসছি, ধরো উদাহরণস্বরূপ দেখলে একটা উদাহরণ দেখে নিই, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এটাও কোনো প্যাটার্ন ফলো করছে না, এইভাবে চলছেই আসে।
তাহলে এটাও একটা অনাবৃত দশমিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ এর অনুপাতে বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদের বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এরপরে আমরা আসছি, এরপরে আমরা একটা আমাদের সুবিধার্থে আমরা একটা ছক দেখে নিতে পারি। ওই ছকটা দেখার আগে আমরা একটা খুব কমন কোশ্চেন পরীক্ষায় যেটা খুবই আসে, পাই আর 22/7 কোনটা মূলদ আর কোনটা অমূলদ, বা কোনটা মূলদ কোনটা অমূলদ, বা দুটোই মূলদ কিনা বা দুটোই অমূলদ কিনা সেটা যাচাই করতে হবে। দেখো পাই আর 22/7, 22/7টা দেখেই বোঝা যায় এখানে পি এটা কিউ, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করছি মানে এটা কি সংখ্যা? 22/7। 22/7 একটা মূলদ সংখ্যা, কিন্তু পাইয়ের মানটা অনেক ক্ষেত্রে আমাদের ভুলিয়ে যায়। আমরা যখন জ্যামিতির অঙ্ক করেছি ছোটোবেলায়, তখন আমরা পাইয়ের মানটা ডাইরেক্ট 22/7 বসিয়ে নিতাম, সেখান থেকে আমাদের মাথার মধ্যে ফিট হয়ে আসে পাইয়ের মান 22/7। তো পাইয়ের মান যদি 22/7 হয় তবে পাইও মূলদ সংখ্যা। কিন্তু দেখো পাইয়ের মানটা 22/7 না, পাইয়ের মানটা হচ্ছে 22/7 যে মান তার খুব কাছাকাছি যায় পাইয়ের মানটা। অঙ্কের সুবিধার্থে আমরা তখন 22/7 বসিয়েছি, কিন্তু আমরা এখন কম্বাইন পড়তে এসেছি বা চাকরির পড়া পড়তে এসেছি, তখন আর আমরা পাইয়ের মান 22/7 করতে পারবো না। পাইয়ের মান কত? পাইয়ের মান কত? পাইয়ের মানটা হচ্ছে 3.14152, এইরকম একটা মান। দেখো এইরকম একটা মান মানে কি, এই যে পয়েন্টের পরে প্যাটার্ন ফলো করছে, কোনো প্যাটার্ন ফলো করছে না। প্যাটার্ন ফলো না করলে কি সংখ্যা বলি আমরা? অনাবৃত অসীম দশমিক সংখ্যা। মানে কি সংখ্যা? সেটা একটা অমূলদ সংখ্যা। তাহলে মনে রাখবে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 একটা মূলদ সংখ্যা। এরপরে আসছে আমরা একটা ছক দেখে নিতে পারি। দেখো পুরো সংখ্যাটাকেই যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরি, কমপ্লেক্স নাম্বার, তার মধ্যে দুটো পার্ট করা যায়। একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই রিয়েল নাম্বারের মধ্যে আবার আমরা কি নিতে পারি? রিয়েল নাম্বারের মধ্যে কিছুটা হচ্ছে তোমার র্যাশনাল, আবার কিছুটা হচ্ছে ইরেশনাল। র্যাশনালের মধ্যে কিছু পার্ট আছে, যেমন কিছু পার্ট আছে ভগ্নাংশ, আবার কিছু আছে দশমিক। এগুলোর পরে আরও কিছু আছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা পূর্ণর ভিতরে আবার আমরা কি করতে পারি, এর ভিতরে একটা সাবপার্ট করতে পারি, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ডর ভিতরে একটা সাবপার্ট করতে পারি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এই গ্রাফটা মনে রাখবে, গ্রাফটা মনে রাখলে সুবিধা হবে। কেমন সুবিধা হবে? দেখো স্বাভাবিক সংখ্যাটা আমার কিসের মধ্যে আছে? অখণ্ড সংখ্যার মধ্যে আছে। তার মানে কি প্রত্যেক স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা না। যেমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, কিন্তু অখণ্ড কত থেকে শুরু হয়? 0 থেকে। তাই স্বাভাবিক সংখ্যা মানেই সে অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা না। কেন? 0 অখণ্ড সংখ্যার মধ্যে 0 আছে, যেটা স্বাভাবিক সংখ্যা না। আবার দেখো সব অখণ্ড সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা আছে, তাহলে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সব পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা না? কোনগুলো না? পূর্ণ সংখ্যার মধ্যে আছে মাইনাসগুলোকে আমরা অখণ্ড সংখ্যার মধ্যে ধরি না। ঠিক সেমনভাবে সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা না। যেমন ভগ্নাংশগুলোকে আমরা বলতে পারি না পূর্ণ সংখ্যা, দশমিকগুলোকে আমরা বলতে পারি না পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যা মাত্রেই, যেমন স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মাত্রেই সে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এরপরে আসছে ইরেশনাল কোনগুলো? যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। রেশনাল নাম্বার কোনগুলো? যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করছি। ইরেশনাল কোনগুলো? পি বাই কিউ আকারে যেগুলো প্রকাশ করতে পারছি না। এরপরে আসছি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো পার্ট। একটা হচ্ছে রিয়েলটাকে এইখানে লিখলে গুলিয়ে যাচ্ছে, রিয়েলটাকে আমরা এই বাইরে লিখে দিই।
রিয়াল। দুটো পার্ট, একটা হচ্ছে রিয়াল, একটা ইমাজিনারি, আর এই গোটাটা বলে কমপ্লেক্স। ইমাজিনারি কোনটা? আই মানে √1 রিয়াল বাস্তব। তাহলে এই গেল, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা কমপ্লেক্স নাম্বারের ধারণা। এর আরও পার্ট কিছু আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কিছু প্রবলেম আমরা এই যে যা যা শিখলাম তার উপরে করব নেক্সট ভিডিওতে, আশা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।